কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে বাজেটে। কর্পোরেট কর কমায় স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রস্তাবিত বাজেট গতানুগতিকতার বাইরে নয় মত বিশ্লেষকদের। খরচ সামাল দিতে নতুন প্রকল্প না নেওয়ার পরামর্শ। বাজেটে দেশীয় উৎপাদন বাড়ানোয় গুরুত্ব। দাম বাড়ছে বেশিরভাগ আমদানি পণ্যের, কমবে দেশে উৎপাদিত পণ্য সামগ্রী। টিকটকের আড়ালে নারী পাচার, মাদক সহ নানা অপরাধে জড়াচ্ছে তরুণরা। সুস্থ ধারার বিনোদনের অভাব দায়ী বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মতিতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। Saudi Extreme. Enjoy smooth speed. 2021-22 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর 2.5% কমানো হয়েছে। কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সহ অর্থনীতিবিদরা। এছাড়া নতুন বাজেটে ঢালাওভাবে না হলেও সীমিত পরিসরে থাকছে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। করোনাকে বিবেচনায় রেখেই নতুন অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ড সাজানো হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে এবারের বাজেটে শেয়ার বাজারের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার কমানো হয়েছে 2.5%। বাজেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার কমিয়ে 22.5% করার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য কর হার কমিয়ে প্রস্তাবনা করা হয়েছে 30 ভাগে নামিয়ে আনার। প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া। কর্পোরেট কর হার কমিয়ে আনার বিষয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, এতে করোনাকালে ব্যবসায়িক আস্থা ফিরে আসবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। 2021-22 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে, 2022-23 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে এবং 2023-24 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে। পর্যায়ক্রমে যদি সেটা হয় তাহলে 3 বছর পরে আমাদের কর্পোরেট ট্যাক্স দাঁড়াবে 25%, যেটা আমরা মনে করি যে রিজিওনাল কম্পিটিশন তৈরি করার জন্য আমাদের এই করটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। পুনরুদ্ধারের জন্য সরকার যে বাজেটটা এবার প্রস্তাব করেছে সেটা তারা যথেষ্ট সচেতন হয়ে ইমপ্লিমেন্টেশনের দিকে নজর দিবে। কর্পোরেট হার কমানো এটা আমি মনে করি যে একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ। এটা এক বছরে হবে না, এটা আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আমাদের হয়তো 25% দিকে নিয়ে যাওয়াটা আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশকে একটা অ্যালাইন করতে হবে। সেই দিক থেকে এটা গ্রহণযোগ্য। তবে বেআইনিভাবে অর্জিত অর্থ বৈধ করার বিপক্ষে বিশ্লেষকরা। পৃথিবীর সব দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু কিভাবে করা হয়? প্রথমত হলো যে টাকার ট্যাক্স প্রদেয় হবে 30% হারে, সেই 30% দিতে হবে। তারপরে ইন্টারেস্ট, যে কয় বছরের জন্য কালো টাকা সাদা করা হয় না সেই ইন্টারেস্টটা দিতে হবে। তারপরে কিছু ফাইন দিতে হবে, তারপরে সাদা করতে দেওয়া হবে। আমরা কি করছি? আমরা বলছি 30% দিতে হবে না, ফাইন দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, শুধু 10% দিয়ে দাও। এইভাবে তো পৃথিবীর কোনো দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন এবং রাজস্ব আহরণ বাড়াতে কর ফাঁকি বন্ধ করার পাশাপাশি অর্থ পাচার রোধ করার উপর গুরুত্ব আরোপ করছেন অর্থনীতিবিদরা। সুবিধা, এতে কমবে বেশ কিছু পণ্যের দাম, পাশাপাশি বাড়বে আমদানি করা নানা পণ্যের দাম। রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি জীবন ও জীবিকার প্রয়োজনে আসার কথা শোনাতে চায় সরকার। নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য কর ছাড়, বিনিয়োগের সুবিধা, স্থানীয় শিল্পে সুরক্ষার কথা এসেছে বাজেটে। এতে কমবে বেশ কিছু পণ্যের দাম, পাশাপাশি শুল্ক আরোপ করায় বাড়বে আমদানি করা বেশ কিছু পণ্যের দামও। অগ্রিম কর আরোপের কারণে দাম বাড়বে বিদেশি অ্যালকোহলের। প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর 20% বাড়তে পারে। সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করায় ধূমপায়ীদের এখন থেকে সিগারেট কিনতে বেশি খরচ করতে হবে। ভ্যাট আরোপের কারণে খুচরা পর্যায়ে বিদেশি স্মার্টফোন, স্যানিটারি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও টাইলসের দাম বাড়তে পারে। বেশি টাকা গুনতে হবে আমদানি করা ক্যাপসিকাম, মাশরুম, বাদাম ও বেবিকর্ন কিনতে। এছাড়া দাম বাড়বে আমদানি করা বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস ও প্যাকেটজাত খাদ্যপণ্যের দাম। কর ছাড়ের সুবিধা পাচ্ছে দেশীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। দাম কমার তালিকায় আছে দেশি মোবাইল, সিমেন্ট ও স্টিল শিল্পে। প্রস্তাবিত বাজেটে এসব খাতে প্রত্যাহার করা হচ্ছে আগাম কর। সিমেন্ট ও রডের দামও কমবে। নতুন করে কর আরোপ না করায় দাম কমবে চাল, ডাল, চিনি, লবণ, দেশে তৈরি পেস্ট্রি, পাউরুটি, সাবান, বোতলজাত পানি, ফলের জুস, মশলা ও প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের দাম।
এছাড়া কমবে দেশে তৈরি ফ্রিজ, গাড়ি, এসি ও পোল্ট্রি ফিডের দাম। সুবিধা থাকছে তথ্য প্রযুক্তি খাতে। হালকা প্রকৌশল খাতে আমদানির নির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য সুবিধা দেওয়া হচ্ছে বাজেটে। ফলে এসব সেক্টরে যন্ত্রপাতির দাম কমবে। এছাড়া আমদানি করা পূর্ণাঙ্গ মোটরসাইকেলের চেয়ে দেশে সংযোজিত মোটরসাইকেল পাওয়া যাবে কম দামে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের বাজেটে মোবাইল ব্যাংকিংয়ে কর্পোরেট কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর ৩২.৫ থেকে বাড়িয়ে ৪০% করার প্রস্তাব করা হয়েছে। তবে করোনার ক্ষতি বিবেচনায় আগামী ৩ বছর এই কর না বাড়ানোর দাবি মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্টদের। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। আর গেল বছর থেকে করোনা পরিস্থিতিতে কেনাকাটা সহ আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকের উপর বেড়েছে নির্ভরশীলতা। বর্তমানে এই মাধ্যমে প্রতিদিন লেনদেন হয় ১,৭৪৫ কোটি টাকা। সূচি অনুযায়ী প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর ৩২.৫ থেকে বাড়িয়ে পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য ৩৭.৫ এবং তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের জন্য ৪০% প্রস্তাব করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্য নিয়েই এই খাতটির জন্ম। কাজেই মূলধারার ব্যাংকিংয়ের সঙ্গে এখনও এই খাতকে একত্রে দেখবার সুযোগ আসেনি, যদিও সেই সম্ভাবনা ভবিষ্যতে আশা করি আমরা তৈরি করতে সক্ষম হব। অন্যদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় মোবাইল ব্যাংকিং সেবায় কর্পোরেট কর কমানোর দাবি সংশ্লিষ্টদের। আমরা যে বিশেষ পরিস্থিতিতে আছি করোনাকালীন সময়, এটি আরও কিছুদিন থাকবে। এই কথা বিবেচনা করে সামনের ৩ বছর ট্যাক্স বাড়াবার কথা না ভেবে বরং এই খাতে যে সেবা ব্যয় সেটি কমানোর দিকে আমাদের মনোযোগ হওয়া দরকার এবং সেটি করা উচিত পেশাগত হিসেবপত্রের ভিত্তিতে। দেশে বর্তমানে 15টি মোবাইল ব্যাংকিং সেবা চালু রয়েছে। করোনাকালে এই মাধ্যমেই ৩৫ লাখ পরিবারকে নগদ সহায়তা দিয়েছে সরকার। সাদ্দাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন সংসদের বিরোধী দলের নেতারা। এই বাজেট দেশকে আরও ঋণগ্রস্ত করবে বলেও মত তাদের। করোনাকালে স্বাস্থ্য খাতে বরাদ্দ আশানুরূপ নয় বলে আক্ষেপ জাতীয় পার্টি, বিএনপি সহ অন্যান্য দলের। প্রস্তাবিত নতুন বাজেটকে স্বাগত জানিয়ে একে জনবান্ধব বলে অভিহিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। তবে এ প্রশ্নে ভিন্ন মত সংসদের বিরোধী দলগুলোর। তাদের দাবি, জীবন জীবিকার কথা বলা হলেও এ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ তুলে ধরা হয়নি। এটা হচ্ছে করোনা যুদ্ধে। জাতীয় পার্টি ও বিএনপির মত, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে নামে মাত্র বরাদ্দ বাড়ানো হয়েছে। উন্নয়নে মেগা প্রকল্পের বিপরীতে উপেক্ষিত দুর্যোগ ব্যবস্থাপনা খাত। একটি অবাস্তব বাজেট, এটাকে বাস্তবায়ন সম্ভব হবে না এবং ভবিষ্যতে এই বাজেটটি ব্যাপকভাবে আবার পরিবর্তন করতে হবে এবং যেটা স্বাভাবিক কারণেই হয়তো হবে, কোভিডের কারণে, এবং সেইটার সময় আমরা দেখব যে দেশ ওনারা কীভাবে পরিচালনা করতে চাচ্ছেন। বাজেটের আয়ের পরিমাণ অত্যন্ত কম, ঋণ নির্ভর একটি বাজেট। বিদেশ থেকে ঋণ এবং আভ্যন্তরীণ ঋণের একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে বাজেট প্রকাশ করা হয়েছে। আমি মনে করি এইটি বাংলাদেশের অর্থনীতিকে আরও দেউলিয়া করবে। করোনাকালে কর্মহীন ও দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বা আর্থিক সহায়তার সুস্পষ্ট দিক নির্দেশনার অনুপস্থিত দেখছে বিরোধী দলগুলো। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে পুনরুদ্ধার নয়, বরং প্রস্তাবিত বাজেট গতানুগতিক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চলমান মহামারী পরিস্থিতিতে আর্থসামাজিক অবস্থা উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও খরচ সামাল দিতে নতুন প্রকল্প না নেয়ার পরামর্শ তাদের। তবে কর খাতে বিভিন্ন ছাড় এবং সুবিধা দেওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা। এবারের বাজেটে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাত এবং মহামারী পরবর্তী অর্থনীতিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। নতুন কর্মসংস্থান তৈরিতেও নানা উদ্যোগ নিয়েছে সরকার। আমি এই পর্যায়ে
যদিও বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় থাকে বরাবরই, বিশ্লেষকরা বলছেন বাজেটে উপেক্ষিত হয়েছে মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, পুষ্টি ও প্রণোদনার বিষয়। আয়ের ক্ষেত্রেও পরিবর্তন দেখা গেলেও ব্যয়ের ক্ষেত্রে তেমন কোনো উন্নতি নেই। আয়ের জন্য অভ্যন্তরীণ খাতের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে সরকার। দ্বিতীয় ধাক্কা চলছে এবং তৃতীয় ধাক্কা হবে কিনা, আজকেও 40-50টি মানুষ মারা যাচ্ছে, সেই রকম কোনো সচেতনতা এই বাজেটের ভিতরে নেই। আপনি এমনকি যদি টিকাদানের ক্ষেত্রেও যে ধরনের মনোভাব এখানে থাকার কথা, গ্রামীণ স্বাস্থ্য সেবাকে অক্সিজেন সাপ্লাই, আইসিইউ তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগ থাকার কথা, সেটার কোয়ালিটি নিশ্চিত করার কথা, সেগুলি সেরকম স্পেসিফিক কোনো উদ্যোগ আমরা এখানে দেখিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হলেও তার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠী যেন পায় সে বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ অর্থনীতিবিদদের। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি নয়, বরং বাজেটে কুটির, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্পের জন্য আলাদা বরাদ্দ রাখার পরামর্শ তাদের। বাজেটেও বলা আছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ চলবে না। স্মল এন্ড মিডিয়ামকে একসঙ্গে করলে মিডিয়াম যারা, তারা অনেক সেরা, অনেক স্মার্ট, তারা কিন্তু সব খেয়ে ফেলে। কাজে আমাকে করতে লাগবে কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র, তাদের জন্য সম্পূর্ণ আলাদা বরাদ্দ রাখতে হবে। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর ছাড় সহ দেশীয় শিল্পে কর বা ভ্যাট ছাড় দেওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। এতে দেশীয় শিল্প বিকাশের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদী তারা। কর্পোরেট ইনকাম ট্যাক্সকে কিছুটা ছাড় দিয়েছেন, এটি একটা ইতিবাচক দিক। সাথে সাথে আমাদের কিছু লোকাল ইন্ডাস্ট্রি যেসব প্রোডাক্ট বানাচ্ছে, ইলেকট্রনিক্সের আইটেম, এগুলিকে আপনার ব্যাট মুক্ত করা হয়েছে। আমি মনে করি এগুলি খুবই লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য এটাই ভালো হবে। করোনা পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে 2,14,681 কোটি টাকা ঘাটতিকে তেমন অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। বর্তমানে ঋণের প্রবাহ স্বাভাবিক এবং নতুন বিনিয়োগ না হওয়ায় ব্যাংকের কাছে তারল্য রয়েছে। তাই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করার পরামর্শ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক নিরাপত্তা খাতের বাজেট 95,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,25,000 কোটি টাকা করা হয়েছে, যার লক্ষ্য 2023-24 অর্থ বছরের মধ্যে দেশে দারিদ্র্যের হার 12.3% নামিয়ে আনা, চরম দারিদ্র্যের হার 4.5% নামানো, 8.5 লাখ যুব শক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। 2018-19 অর্থ বছরে দেশে দারিদ্র্যের হার ছিল 20.5% আর চরম দারিদ্র্যের হার ছিল 10.5%। চলতি অর্থ বছরে করোনার প্রভাবে দেশে নতুন করে দরিদ্র হয়েছে 2 কোটির বেশি মানুষ। এ অবস্থায় জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়িয়ে 1,25,000 কোটি করা হয়েছে। দারিদ্র্যের হার কমাতে G2Pর অধীনে সাহায্য করা হবে 1 কোটি মানুষকে। 35 লাখ পরিবারকে দেয়া হবে নগদ সহায়তা। আমরা এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না। আমরা যাও বাসা বাড়িতে কাম করছি, 3 ভাগের 1 ভাগ দেয় বেতন, করোনার লেগে কাম করে নিতে চায় না। আমরা এই দেশের নাগরিক হইয়া এই টাকাটা আমরা পাবো না, এই টাকাটা কে পাইলো? কারা এই 50 লক্ষ যে 2500 টাকা দিল, কারা পাইলো এই টাকা? আইটি খাতে এরই মধ্যে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি অর্থমন্ত্রীর। আরও 10 লাখ তরুণের কর্মসংস্থান তৈরির লক্ষ্য সরকারের। এছাড়া বিদেশে দক্ষ জনশক্তি রফতানি করতে 8 লাখ যুবককে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। যারা নতুন করে দরিদ্র হয়ে গেছে তাদের পাশে যেন সরকার কিছুটা হলেও দাঁড়ায়। আমাদের প্রস্তাবনা ছিল সরকারের কাছে যে অন্তত পক্ষে 1 কোটি পরিবারকে 2,000 টাকা করে মাসে দিন, 12 মাসের জন্য যদি দেন এখানে 24,000 কোটি টাকা লাগবে। অর্থনীতিবিদরা বলছেন নতুন করে দরিদ্র হওয়া মানুষের জন্য সামাজিক নিরাপত্তার বরাদ্দ নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। সামাজিক সুরক্ষা খাতে প্রতি বছর বাজেটে বরাদ্দ রাখা হয়। করোনার কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বরাদ্দের পরিমাণ 30,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই বরাদ্দের টাকা যেন সঠিকভাবে ব্যবহার করা যায় তা সবার আগে নিশ্চিত করতে হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বড় কর ছাড় দিয়ে বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতি পুনরুদ্ধারের আশা দেখিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। কর্পোরেট কর সহ নানা রকম প্রত্যক্ষ কর কমিয়ে ব্যবসায়ীদের জন্য সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ভ্যাটে ছাড় দিয়ে ব্যবসার খরচ কমানোর পথ দেখিয়েছেন। লক্ষ্য থাকছে কৃষি, মৎস্য, ইলেকট্রনিক্স ও আইসিটি খাতে দেশীয় শিল্প গড়ার।
আপনি বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করতে পারেন। 2021-22 অর্থবছরের বাজেটে আয়করে প্রায় 26 ধরনের পরিবর্তন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, যার 19টিতেই কর কমানোর প্রস্তাব রয়েছে। সার্বিক বিবেচনায় আগামী অর্থবছরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর 2.5% কমাতে চান অর্থমন্ত্রী। নির্দিষ্ট সংখ্যক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দেয়া কোম্পানিকে কর্পোরেট করে বাড়তি ছাড়ের প্রস্তাব তার। ব্যক্তি করদাতার ব্যবসায়িক টার্নওভার কর অর্ধেক করতে চান অর্থমন্ত্রী। নারী উদ্যোক্তার কোম্পানির করমুক্ত আয়সীমা 70 লাখ টাকা করার প্রস্তাব উঠেছে। আইটি ফ্রিল্যান্সিং, ক্লাউড সার্ভিস সহ আরও 6 সেবা হচ্ছে করমুক্ত। অটোমোবাইল শিল্পে 100 কোটি টাকা বিনিয়োগে 20 বছর কর ছাড়। হোম অ্যাপ্লায়েন্সে মেড ইন বাংলাদেশে 10 বছরের কর ছাড়। কৃষি উদ্যোক্তারাও পাচ্ছেন 10 বছরের কর ছাড়। দক্ষ মানব সম্পদ উন্নয়নে আইটি সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেও 10 বছরের ছাড়। একই সুবিধা পাচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার, ঢাকা সহ 4 শহরের বাইরের হাসপাতাল। আয়করের মতো ভ্যাটেও অনেক পরিবর্তনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এসবের অন্তত 26টিতে ভ্যাটের হার কমানোর বা অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ব্যবসার খরচ কমাতে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর কমানোর প্রস্তাব করেছেন। দেশে উৎপাদিত ফ্রিজ, গাড়িসহ নানা পণ্যে ভ্যাট অব্যাহতি বাড়ানোর পক্ষে অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের আপত্তি বিবেচনায় নিয়ে ভ্যাট আইন সহজ করারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ভ্যাট ফাঁকিতে জরিমানা ও সুদ দুটোই অর্ধেক করতে চান তিনি। হালকা প্রকৌশল শিল্পকে করমুক্ত ঘোষণার পাশাপাশি এর মূলধনী যন্ত্র উৎপাদনে ভ্যাট অব্যাহতি দিতে চান অর্থমন্ত্রী। আমদানি শুল্কের বেশ কিছু ক্ষেত্রে হার পরিবর্তনের প্রস্তাব করে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পক্ষে অর্থমন্ত্রী। ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রয়োজনে কোথাও আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন, আবার কোথাও কাঁচামাল আমদানিতে শুল্ক কমিয়ে ব্যবসার খরচ কমানোর চেষ্টা করেছেন। কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ ও কর্মসংস্থান না হওয়ায় জিডিপির প্রবৃদ্ধি প্রশ্নের মুখে পড়ছে বারবার। তাই বিনিয়োগ খরা কাটাতে ঋণের সুদহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে সরকার। করোনার কারণে হলেও নানা রকম করে এবার মিলছে স্বল্প ও দীর্ঘমেয়াদে ছাড়। উদ্যোক্তারা বলছেন এবার জোরালো উদ্যোগ দরকার ব্যবসার পরিবেশ উন্নয়নে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন বিনোদন ভিত্তিক অ্যাপ টিকটকের আড়ালে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে তরুণ প্রজন্ম। ঘটছে নারী পাচার, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো ঘটনা। সুস্থ ধারার বিনোদনের সুযোগ না থাকায় তরুণ প্রজন্ম সাইবার দুনিয়ায় আকৃষ্ট হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার পরামর্শ তাদের। সম্প্রতি রাজধানীর এক তরুণীকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তদন্তে এ ঘটনার মূল হোতা হিসেবে উঠে আসে টিকটক হৃদয় বাবুর নাম। সস্তা খ্যাতি, সহজে অর্থ উপার্জনের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিছু টিকটকার। কিশোর গ্যাং তৈরি করে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা, নারী নির্যাতন, ধর্ষণ ও মানব পাচারের মতো ভয়ানক অপরাধে। ড্রাগ বলি কিংবা এটার মধ্যে দিয়ে নারী পাচার বা অন্য ধরনের পাচারের মানে যে কোনো ট্রাফিকিংয়ের একটা সুবিধা এটার মধ্যে দিয়ে আছে। মানুষকে অ্যাট্রাক্ট করে তাকে যে কোনোভাবে তার যে এক ধরনের সদিচ্ছা, স্বপ্ন দেখার সদিচ্ছা বা তার মধ্যে যে ফ্যান্টাসি, সেটাকে পুঁজি করে তারা এই জিনিসগুলো করছে। আইন অবশ্যই প্রয়োগ করে বন্ধ করতে হবে যদি এর সিরিয়াস নেগেটিভ এফেক্ট থাকে। সহজে আয় করার সুযোগের প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদের ফেসবুক গ্রুপে যুক্ত করছে সংঘবদ্ধ চক্র। পরে পার্লার, সুপার শপ কিংবা বড় শপিং মলে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। ভার্চুয়াল লেভেলে যত বাচ্চাদের কম করা যায়, কারণ এটা শুধুমাত্র একটা ফ্যান্টাসি তৈরি করে, একটা স্বপ্ন জগতের সাথে তৈরি করে, সেটার সাথে আমার রিয়েলিটির কোনো সম্পর্ক নাই। আজকাল যে এই ব্যাপারগুলো আমি বলবো অবশ্যই খুব বোঝার ব্যাপার আছে সরকারের এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারকের জায়গা আছেন আর কি। আমি বলবো যেটাতে অত সময় কালক্ষেপণ করারও আমাদের অতটা সুযোগ নাই। 2019 সালে দেশে টিকটক বন্ধ করা হলেও অ্যাপটির কর্তৃপক্ষের অনুরোধে ওই বছরই তা আবারও চালু করা হয়। তবে টিকটকের নেতিবাচক সামাজিক প্রভাব এড়াতে অবিলম্বে অ্যাপটি নিষিদ্ধের তাগিদ বিশ্লেষকদের। এই জাতীয় বেদনাদায়ক ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট করি, তখন এটা এক পর্যায়ে সিদ্ধান্ত হবে যে এগুলিকে নিষিদ্ধ করাই উচিত। তবে আমি বোধ করি এগুলো যেহেতু সত্যের বিকৃতি ঘটায়, এগুলোর ব্যবহার না থাকাই উচিত। সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে ভারত ও পাকিস্তানে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে টিকটকের কার্যক্রম। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কে হবেন ঢাকা 14 আসনে নৌকার প্রার্থী? মনোনয়ন পেতে মাঠে আছেন অন্তত 60 জন। এই তালিকায় আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক থেকে শুরু করে আছেন SM মান্নান কোচি, মাইনুল হোসেন খান নিখিল, সাবিনা আক্তার তুহিন, এমনকি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ অবস্থায় বিস্মিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ভোট ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে মিরপুর 1 নম্বরের গোল চত্বর। শুধু এখানেই নয়, ঢাকা 14 আসন জুড়েই মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন। মিরপুর, গাবতলী, শাহালী, দারুসালাম, রূপনগর থানার আংশিক এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়েই এই আসন। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতিও। ওয়ার্ডে ওয়ার্ডে এখন করোনা সচেতনতা ও আওয়ামী লীগের বর্ধিত সভা। তাতে যোগ দিয়ে অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকেরা। 60 থেকে 70 জন মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা চাইছেন এমন প্রার্থী যিনি গাবতলীর মতো ঢাকার প্রবেশদ্বারে যে কোনো সংকট মোকাবিলা করতে পারেন। সহযোগী সংগঠনের নেতা থেকে শুরু করে নৌকার টিকিট পেতে মাঠে আছেন মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমার ব্যক্তির জন্য নয়, দলের জন্যই, নৌকার জন্যই আমরা সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই আমরা শুরু করেছি। সকলেই প্রস্তুত রয়েছে নির্বাচন করার জন্য। সততাই শক্তি, মানবতায় মুক্তি, এই আদর্শটি, এই স্লোগানটি যার বুকে যিনি ধারণ করেছেন তিনি যেন এই এলাকার মানুষের সেবক হিসাবে আসেন। সঠিক তথ্য আমার প্রিয় নেত্রীর হাতে পৌঁছে, তাহলে আমি বিশ্বাস করি যে আমাকে নেত্রী এখানে মানুষের সেবক হিসেবে পাঠাতে পারেন। টানা 3 বারের MP আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় আসনটি। তার স্ত্রী মাকসুদা হক যেমন চান স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে, তেমনি জোরে সোরেই মাঠে আছেন আসলামুলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবিনা আক্তার তুহিনও। পোস্টার করে পরিচিতি পাওয়ার চেষ্টা করে, তো আমি ওগুলো না বলি ভাই পোস্টার দেখি এর পরিচিতি। আমি নিজেই তো পোস্টার, আমি প্রত্যেকটা ঘরে আমি পৌঁছেছি, আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি পোস্টার এঁকে ফেলেছি। তো আমার বিশ্বাস প্রধানমন্ত্রী মাঠ থেকে আমাকে সংসদে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, সেই জায়গাটায় যোগ্য মনে করেন, তাহলে আমি আমার এই রাজনীতির মাঠে এসে আমার স্বামীর যে অসমাপ্ত কাজগুলা আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। নিজের যোগ্যতা অবস্থান বিবেচনা না করে এত নেতাকর্মীর মনোনয়ন চাওয়াকে সাংগঠনিক শৃঙ্খলার অভাব মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 50 জন 60 জন একটি আসন থেকে মনোনয়ন চাওয়ার অর্থই হচ্ছে যে ওই এলাকায় সাংগঠনিক দুর্বলতাটাই বেশি প্রকাশ পায়, যেটা সংগঠনের জন্য খুব সুখকর নয়। এটা খুবই আমার কাছে মনে হয়েছে হতাশাজনক। একসময় বিএনপি রাজনীতি করা এখলাস মোল্লা এবং অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চান ঢাকা 14ই নৌকার প্রার্থী হতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার কয়রায় ঘরবাড়ি রক্ষায় কারো মুখাপেক্ষী না হয়ে বাঁধ মেরামতের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছে পানিবন্দী মানুষ। এ কাজে স্থানীয়দের মেরামত সামগ্রী সরবরাহ এবং অন্যান্য দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত 30টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে 20,000-এর বেশি মানুষ। তলিয়ে যায় মাছের ঘের ও ফসল। এখনও জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ পরিস্থিতিতে সব হারিয়ে নিঃস্ব মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে না গিয়ে নিজেরাই শুরু করেছেন বাঁধ নির্মাণ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধের ভাঙা স্থান মেরামত করে চেষ্টা চালাচ্ছেন জীবন জীবিকা রক্ষার। এখানে আমরা পানি বন্দী রয়েছি, যে কারণে আমাদের স্বেচ্ছা এখানে বাদ দিতে হচ্ছে আমাদের নিজেদের বাঁচার তাগিদে। আমাদের যে বসবাসের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ি বাঁচানোর জন্যই আমরা মূলত এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ করতে এসেছি। নিজেকে এবং কয়রাবাসীকে সেভ করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এই বাঁধ দিচ্ছি। আমরা বাঁধ মেরামতের জন্য স্থানীয়দের সব ধরনের সামগ্রী সরবরাহ করছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত মেরামত কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের কাজগুলো সব চলমান ছিল, হঠাৎ করে ঘূর্ণিঝড় ইয়াস আসার কারণে আমাদেরকে দুর্যোগের মধ্যে পড়তে হয়েছে। বাঁধ মেরামত করা হচ্ছে, সেসব জায়গায় আমরা যত ধরনের লজিস্টিক সাপোর্ট, সিনথেটিক ব্যাগ, জিও ব্যাগ, বাঁশ, বল্লি, সেগুলো সরবরাহ আমাদের অফিসিয়াল ভাবে করা হচ্ছে স্থানীয় লোকের সহযোগিতায়। এগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এগুলো কাজ বাস্তবায়ন করছি। সংকট মোকাবিলায় স্থানীয়দের এ ধরনের উদ্যোগ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু করে আমি কোথাও দেখি নাই,
যে মানুষরা এতটা সংগঠিত হয়ে নিজেদের সমস্যা মোকাবেলা করার জন্য ওনারা ঝাঁপিয়ে পড়েন, এটা তো মানে অভূতপূর্ব ঘটনা। এটা তো অবশ্যই উৎসাহব্যঞ্জক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় 5 ইউনিয়নের বেড়িবাঁধের 12টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে 11টি স্থানেই স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন ক্ষতিগ্রস্তরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও 9 জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2 জন, নওগাঁ ও পাবনার 1 জন করে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ। এদিকে করোনা মোকাবিলায় সাতক্ষীরায় শনিবার থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহীতে করোনা রোগী মৃত্যুর সংখ্যা কমছেই না, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যাও। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই চাপ বাড়ছে রোগীদের, সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ডাক্তারের ক্রাইসিসটা বেশি ফিল করছি, অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদের ডাক্তারদেরকে। সেই হিসেবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমরা ডিসি হেলথে কথা বলেছি। আমরা আশা করছি সবাইকে পেলে আমরা একটা এই পরিস্থিতির মোকাবেলায় আমরা আসলে ভালোভাবে কাজটা করতে পারবো। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় প্রথম দিনের লকডাউনে প্রশাসনিক তৎপরতা থাকলেও অবাধে চলাচল করতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সর্বাত্মক লকডাউনের 10ম দিনে শনাক্তের হার নিম্নমুখী। বন্দর ও শিল্পনগরী মোংলায় বিধিনিষেধের 5ম দিনেও তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের মাঝে আগের চেয়ে সচেতনতা বাড়ায় শনাক্তের হার 71% থেকে নেমে এসেছে 56%। প্রচার কার্যক্রম অব্যাহত আছে, শুধু প্রচার কার্যক্রম সচেতনামূলক কার্যক্রমই নয়, এখানে আমরা যারা স্বাস্থ্যবিধি প্রতিপালন করবে না তাদেরকে জরিমানা এবং জেল জরিমানার আওতায় নিয়ে আসছি, শাস্তির আওতায় নিয়ে আসছি। এদিকে যশোরে করোনা নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশের অর্ধশত টিম। তৎপরতা বাড়ানো হয়েছে নাটোর ও কুষ্টিয়ায়। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1 বছর ধরে বিকল হয়ে আছে রংপুর মেডিকেল বার্ন ইউনিটের সবকটি এসি, সেই সাথে নষ্ট বেশিরভাগ সিলিং ফ্যান। আগুনে পুড়ে হাসপাতালে এসে তীব্র গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। এদিকে গণপূর্তের কাছে বিকল এসিগুলো মেরামতের জন্য 3 মাস আগে চিঠি দেওয়া হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থাপিত 14টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সবগুলি এখন বিকল, সেই সাথে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ বৈদ্যুতিক পাখা। গ্রীষ্মের তীব্র গরমে দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছেন বার্ন ইউনিটের রোগীরা। শিশুসহ রোগীদের একটুখানি স্বস্তি দিতে হাত পাখা ও ব্যক্তিগত পাখাই ভরসা স্বজনদের। গত 1 বছর ধরে এসি ও পাখা নষ্ট থাকায় ক্ষোভ রোগী ও স্বজনদের। ফ্যান নাই, পোড়া রোগী ধরিয়ে অনেক বিটকাণ্ড করতেছে। নিজ নিজ ফ্যান কিনে বাতাস খাইছি, পাকা দিয়ে হাগাতিছি, বাচ্চা নিয়ে আসছে, আজ না হলেও 20-22 দিন হলো। আমাদের বাচ্চা আগুনে পোড়া, ফ্যানের জন্য ঘুমাইতে পারতেছে না। বার্ন ইউনিটের চিকিৎসকরা বলছেন এসিগুলো নষ্ট থাকায় চিকিৎসা সেবা দিয়েও রোগীর অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। দগ্ধ রোগীদের দেহের প্লাজমা তীব্র গরমে নষ্ট হয়ে মৃত্যু ঝুঁকি বাড়ে বলছেন তারা। বার্ন রোগীদের সাধারণত আমরা এসি রুমের ভিতরে বা ঠান্ডা এনভায়রনমেন্টে রাখি, কিন্তু বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে এই অবস্থায় আমাদের বাচ্চাগুলো অল্প পড়া হলেও তারা ছটফট করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। এ পর্যন্ত আমাদের এই গরমে 3 জন রোগী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানালো গণপূর্ত মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে, বরাদ্দ পেলেই মেরামতে কাজ করা হবে। এসি মেরামতের দায়িত্ব পালন করে গণপূর্ত বিভাগ। আমরা গণপূর্ত বিভাগকে ইতিপূর্বে জানিয়েছি এবং তারা টেন্ডারের কাজও সম্পন্ন করেছে। বিশেষ প্রয়োজন হলে অন্যান্য জায়গার কাজের সঙ্গে সমন্বয় করে এসি মেরামতের কাজটি আমরা খুব শীঘ্রই সম্পাদন করব। অর্থ বরাদ্দ না থাকায় এসিগুলো সচল করা নিয়ে সংশয়ের কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। এস্টিমেট করে এগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, তা মন্ত্রণালয় জুনের পরে তো ফান্ড পাওয়া যাবে, এই অর্থ বছরে পাওয়া যাবে না, তা আমরা ফান্ড পেলে এগুলো চেঞ্জ বা মেরামত করে দিতে পারবো। গত 1 বছরে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 মানুষ, আর মারা গেছে 3 শিশুসহ 65 জন দগ্ধ রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশের সরকারি শিশু পরিবার ও ছোট মণি নিবাস রয়েছে 85টি।
এখানে জায়গা হয় 5 থেকে 9 বছর বয়সী এতিম, প্রতিবন্ধিত্বের শিকার, ঠিকানাহীন ও পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া শিশুদের। সাজাপ্রাপ্ত নারী বন্দীদের সন্তানেরাও থাকে এখানে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব শিশুনিবাসের নানা অনিয়মের চিত্র। গাইবান্ধা শিশু পরিবার বা নিবাস এটি, তবে এখানে বহিরাগতদের আসা যাওয়া নিয়মিত ঘটনা। রাত বাড়ার সাথে সাথে কম্পাউন্ডের পুকুর পাড়ে বসে মাদকের আড্ডা। মাদকাসক্তদের বিরুদ্ধে শিশু নির্যাতনেরও অভিযোগ আছে। রুমে এসে ঢুকছিল। রুমেও আসতো, কি করতো রুমে এসে? রুমে এসে নেশা করছিল। প্রতি মাসে শিশু প্রতি সরকারের বরাদ্দ ৩,৫০০ টাকা করে। দেশের অন্য শিশু পরিবারগুলোতে খাবারে দিনে ১০০ থেকে ১২০ গ্রাম আমিষ দেওয়া হলেও গাইবান্ধায় দেওয়া হয় ৮০ গ্রাম করে। তবে শিশু পরিবারে বহিরাগত প্রবেশ এবং তাদের খাবার নিয়ে অনিয়মের বিষয়ে কিছুই জানেন না গাইবান্ধা জেলা প্রশাসক। বললেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ওদেরকে আমরা সবকিছু সুবিধা, এখন থাকা খাওয়া থেকে শুরু করে লেখাপড়া সমস্ত কিছু দায়িত্ব সরকার নিয়েছে এবং বহিরাগত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কুষ্টিয়ায় দেশের অন্যতম বালিকা শিশু নিবাসের অবস্থাও একই। অফিস সহকারী নিজেই জানালেন রাতে সেখানে বাড়ে বহিরাগত মাদকাসক্তদের আনাগোনা। কম্পাউন্ডে মিলেছে মাদক সেবনের আলামত। রাত 1টা 10টা আবার 1টা 2টো 3টে অনেক সময় হতে পারে স্যার, এরকম 1টা 2টার দিকেও আসে। হ্যাঁ, কিছু বললেই মনে করেন সেরকমরা অস্ত্র তৈরি আসে, বুঝলেন। জাতিসংঘের সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ বলছেন দেশে 2013 সালে শিশু সুরক্ষা আইন হলেও তা এখনো কার্যকর হয়নি। শিশু আইনে বলা হচ্ছে 2013 সালে, এইটা কিন্তু সব জায়গায় সরকার এখনো করতে পারে নাই। প্রচুর শিশু আছে যারা মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতনের শিকার, সেরকম যৌন হয়রানির শিকারও হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে। এবং বিভিন্ন রিসার্চেও এটা প্রমাণিত যে আসলে শিশুদেরকে প্রতিষ্ঠানের থেকে পরিবারে রেখে সেবা দেওয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেশের সবগুলো শিশু পরিবার ও ছোটমণি নিবাসে অনুসন্ধান চালিয়ে তৈরি করা সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে নিবাসের দুর্বল ও ঝুঁকিপূর্ণ দিকগুলো। শিশু পরিবারের দায়িত্বে থাকা সুপারদের বাসায় কাজ করতে হয়, তা না হলে শিশুদের সাথে খারাপ আচরণ করেন সুপাররা। চিকিৎসকের পরিবর্তে কম্পাউন্ডার স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করার মতো প্রশিক্ষিত স্টাফ নেই। কিশোরী মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বা ন্যাপকিন দেয়া হয় না। নিহাল হাসনাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। আশুলিয়ার একটি ডাইং কারখানায় বয়লারের গরম পানিতে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। রাতে কুটুরিয়া এলাকার এসডিএস ইয়ার্ন নামের একটি ডাইং কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাতে ওই কারখানায় কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ বয়লারের গরম পানি ছিটকে 4 শ্রমিকের শরীরে পড়ে। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নেওয়া হয়েছে। দগ্ধ 2 জনের শরীরের প্রায় 65% পুড়ে যাওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকিদের শরীর 10 থেকে 15% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। যে 2 জনের 60 এবং 65% বার্ন ছিল তারা এখন আপাতত আইসিইউতে আছেন। আর 10% বার্নের পেশেন্ট এখন আমরা ওয়ার্ডে ম্যানেজ করার চেষ্টা করছি। আর যেটা 15% বার্ন যেটা পেশেন্ট ছিল সে এখন পোস্ট অপে আছেন আপাতত। তারপর এখন কন্ডিশন বুঝে বোঝা যাবে বাকিটা কি হয়। চাঁপাইনবাবগঞ্জে চলছে দ্বিতীয় দফা লকডাউনের 4র্থ দিন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে মানুষের চাপ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, লকডাউনের 2 দফায় মোট 11 দিনের যে সংক্রমণের হার কেমন দেখছেন আপনি সেখানে, এবং সাধারণ মানুষের মধ্যে লকডাউন মানার কোনো প্রবণতা দেখছেন কিনা? দেখুন, প্রথমে যদি সংক্রমণের কথা বলি, তো চাঁপাইনবাবগঞ্জে আসলে ধারাবাহিকভাবে আসলে 50% বেশি করোনা সংক্রমণ হওয়ায় এই লকডাউন দিতে হয়েছিল। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে 50% নিচে এই করোনা শনাক্তের হার নামছেই না। আমি যদি আসলে গত 24 ঘন্টার কথা বলি, চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগের কাছে যে 24 ঘন্টার প্রতিবেদন এসেছে করোনা সংক্রমণে, সেখানে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ল্যাবে গত 24 ঘন্টায় 151টি নমুনার পরীক্ষা হয়েছে, যেখানে করোনা শনাক্ত হয়েছেন 80 জন। অন্যদিকে আসলে স্থানীয়ভাবে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, সেখানে 105টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 25 জন। এবং শনাক্তের হারে যদি বলি, তো শনাক্তের হারে হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 23% এবং আর্টিফিশিয়াল ল্যাবে শনাক্তের হার প্রায় 53%।
তো এইটা যদি আমি একটু গত আগের 24 ঘন্টার সঙ্গে তুলনা করি, তো আগের 24 ঘন্টায় আর্টিফিশিয়াল ল্যাবে শনাক্তের হার ছিল 50% এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্তের হার ছিল 25%। সেই তুলনায় আর্টিফিশিয়াল ল্যাবে শনাক্তের হার 3% বেড়েছে এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আসলে 2% কমেছে। তো সব মিলিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলছি। স্বাস্থ্য বিভাগের যে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন রয়েছেন জাহিদ নজরুল চৌধুরী, তিনি যেটা বলছেন যে আসলে এই লকডাউনের সুফল পেতে একটু সময় লাগবে, যে কারণে এখনই করোনা সংক্রমণের হারটা সেইভাবে উল্লেখযোগ্যভাবে কমছে না। আর লকডাউনে আপনি যেমনটা বলছিলেন যে আসলে দ্বিতীয় দফা ঘোষিত লকডাউনের আজকে ৪র্থ দিন, কিন্তু আসলে এই লকডাউন মানতে মানুষের একেবারে অনীহা দেখেছি। আমি কিছুক্ষণ আগেও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সেখানে প্রচুর মানুষের সমাগম দেখেছি এবং প্রচুর যানবাহন চলতে দেখেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষ এবং যানবাহনের সংখ্যা বেশি ছিল। অন্যদিকে আমি যদি একটু পুলিশের কথা বলি, তো এই লকডাউনের দ্বিতীয় দফা লকডাউনের ৪র্থ দিনে এসে পুলিশের তৎপরতাও অনেকটা কম। অন্যান্য দিন আমরা যেটা দেখেছি একেবারে ভোর 6টা থেকে পুলিশের চেকপোস্ট গুলোতে তৎপরতা শুরু হয়ে গেলেও আমি 7টার পরেও আসলে শহরে কোথাও চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখিনি, এমনকি প্রশাসনের কোনো কর্মকর্তা কেউ দেখিনি। তো সব মিলিয়ে আসলে একদিকে যেমন লকডাউনে লকডাউন দীর্ঘায়িত হওয়ার কারণে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে, অন্যদিকে আসলে পুলিশ এবং প্রশাসনের তৎপরতাও কমে গেছে। চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় দফা লকডাউনের সবশেষ জানাচ্ছিলেন ফয়সাল মাহমুদ। বিশ্বে একদিনে করোনায় 10,277 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 4,68,000। এক সপ্তাহে বিশ্বে মৃত্যুর হার কমেছে 11%। মোট প্রাণহানি 37,16,000, শনাক্ত 17,28,00,000। একদিনে ভারতে প্রাণ গেছে 2,706 জনের, নতুন শনাক্ত 1,31,000। এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার 19% কমেছে, শনাক্তের হার কমেছে 33%। ভারতের পর ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু 2,078 জনের। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াতে করোনার তৃতীয় ঢেউ চলছে। দেশটিতে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে 28,624 জন মানুষ। এদিকে চিলিতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে একদিনে 8,128 জন রোগী আক্রান্ত হয়েছে। এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 21%। দেশটিতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। চীনের 59টি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব প্রতিষ্ঠান চীনের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত। এই তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল 31টি প্রতিষ্ঠান, যা বাইডেন প্রশাসন বাড়িয়েছে 59টিতে। এর মধ্যে চীনের বিখ্যাত হুয়াই প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে। এই নিষেধাজ্ঞা 2 আগস্ট থেকে কার্যকর করা হবে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠানের কোনো ধরনের পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে না। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান চীনের সামরিক খাতের সাথে সরাসরি যুক্ত, যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এদিকে চীন এক বিবৃতিতে জানিয়েছে তারাও পাল্টা ব্যবস্থা নেবে। এই নিষেধাজ্ঞা দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ডেকে আনবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি প্রশ্নে আরো কট্টর সরকার আসছে ইসরায়েলে। নতুন জোট সরকারের সিদ্ধান্তে প্রথম 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন উগ্র ডানপন্থী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেত। তিনি ফিলিস্তিনি রাষ্ট্রে বিশ্বাস করেন না। ইসরায়েলে মার্চের নির্বাচনে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে পারেননি বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। হারান জোট সরকার গঠনের সুযোগও। সেই কারণে সরকার গঠনের আহ্বান জানান প্রধান বিরোধী দল ইয়েশ আতিদ পার্টিকে। সে প্রেক্ষিতেই বুধবার 8 দলের জোট গঠনের ঘোষণা দেন ইয়াইর লাপিদ। ক্ষমতা ভাগাভাগির সমঝোতায় সঙ্গে নেন উগ্র ডানপন্থী নেতা নাফতালি বেনেটকে। এতে প্রথম 2 বছরের প্রধানমন্ত্রী 49 বছর বয়সী বেনেট। সাবেক এই কমান্ডো রাজনীতিতে আসার আগে ছিলেন প্রযুক্তি খাতের সফল ব্যবসায়ী। উগ্রপন্থী বেনেট ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে নেতানিয়াহুর চেয়েও কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। এক সময় নেতানিয়াহুর চিফ অফ স্টাফ ও সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বেনেট। তবে 2013 থেকে 2019 সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিটি জোট সরকারেরই হয়েছেন মন্ত্রী। গত নির্বাচনেও মাত্র 6 আসন জিতে ইয়ামিনা দলের প্রধান হিসেবে পার্লামেন্টে যোগ দেন বেনেট। তবে জোট গঠনের সমীকরণে হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ, বনে যাচ্ছেন প্রধানমন্ত্রীও। লাপিদ বেনেট জোটকে সরকার গঠন করতে 120 আসনের মধ্যে 61 আসনে জয় নিশ্চিত করতে হবে, আর তাতে ব্যর্থ হলে আবারও হবে নির্বাচন।
আর তাহলে 2 বছরে পঞ্চমবারের মতো ভোট দিতে হবে ইসরায়েলিদের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চোট সমস্যা, প্রস্তুতির ঘাটতি সব পেছনে ফেলে চ্যাম্পিয়নের মতোই লড়েছে বাংলাদেশ। তপু বর্মনের দুর্দান্ত ফিনিশিংয়ে রাতটা স্মরণীয়। শক্তিশালী আফগানিস্তানের সাথে 1-1 গোলে ড্র করেছে জামাল ভুঁইয়ার দল। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের পর এবার আফগানদের বিপক্ষে মনে রাখার মতো পারফরমেন্স তপু জামালদের। বাংলাদেশ দলের নাম্বার 9 হোম ম্যাচ খেলতে হচ্ছে ভিন দেশে। কাতারের দোহায় বাংলাদেশের আফগান পরীক্ষা। রক্ষণাত্মক কৌশলে না গিয়ে 4-2-3-1 ছকে জেমি ডে। লাল সবুজে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর অভিষেক। এশিয়ান কাপের একটা সম্ভাবনা থাকবে। প্রথমার্ধে আতঙ্ক ছড়ানো আক্রমণ নেই দুই দলে। 16 মিনিটে জামালের থ্রু পাসে জনের চেষ্টা আটকেছে আফগান ডিফেন্ডারের গায়ে লেগে। পরে দুবার বাংলাদেশকে রক্ষা করেছেন গোলকিপার জিকো। বিরতির পরই রক্ষণে ফাটল। ভুল বোঝাবুঝিতে অনেকটা ফাঁকা পেয়ে বাম পায়ের নিখুঁত ফিনিশিং আমির শরীফের। সোহেলের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে। তার বদলি মানিক মোল্লা অবশ্য সামলেছেন ভালোই। তবে বল নিয়ন্ত্রণে রেখে নিশ্চিত জয়ের পথে হাঁটছিল আফগানিস্তান। শেষ 15 মিনিটে বড় ঝুঁকি নিলেন জেমি। আব্দুল্লাহ, রিমন আর মেহেদিকে নামিয়ে অল আউট অ্যাটাকের আভাস দিলেন। মাঠে নেমেই সুযোগ পেয়েছিলেন আব্দুল্লাহ। তার শট কোনো মতে ঠেকিয়েছেন আফগান গোলকিপার। তবে 83 মিনিটে তপু বর্মনকে আটকানো যায়নি। সেট পিচ সিচুয়েশন থেকে পাওয়া বল রাফির হেডে পেয়ে যান তপু। দারুণ রিফ্লেকশনে শরীর ঘুরিয়ে ডান পায়ের যে শট নিলেন তার ঠিকানা জালে। বহুদিন এমন গোল দেখেনি বাংলার ফুটবল। শেষ কয়েক মিনিটে লাল সবুজের হুঙ্কার টের পেয়েছে আফগানরা। তবে স্কোর লাইনে পরিবর্তন নেই। ভারতের পর আফগানিস্তানের সাথে ড্র করে বিশ্বকাপ বাছাই মিলেছে দ্বিতীয় পয়েন্ট। কাতার মিশনের শুরুটাও মন্দ হলো না জামালদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পরিকল্পনা অনুযায়ী খেলার কারণেই আফগানিস্তানকে রুখে দেওয়া সম্ভব হয়েছে বলেছেন জেমি ডে। ভারতের বিপক্ষে ম্যাচে এই আত্মবিশ্বাস কাজে লাগানোর পরামর্শ বাংলাদেশ হেড কোচের। আগেই বলেছিলাম ওরা কঠিন প্রতিপক্ষ। আমরা প্রথমার্ধ ভালো ডিফেন্স করেছি, তবে বিরতির পর কিছুটা এলোমেলো খেলেছে ছেলেরা। শেষ 15-20 মিনিট আমরা দুর্দান্ত ছিলাম। এই গোল আত্মবিশ্বাস দেবে, পরের ম্যাচগুলোতে ভালো করার প্রেরণা যোগাবে। আমি সন্তুষ্ট। এবার জিম্বাবুয়ের সফরেও টি-20 সিরিজে খেলবেন না তামিম ইকবাল। বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। গুঞ্জন আছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন না সাকিব। এদিকে ব্যস্ত সূচি আর সুরক্ষা বলয়ে থাকার ঝক্কি কমাতে আসন্ন সিরিজ থেকে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা বিসিবির। ক্যারিয়ার লম্বা করতে টি-20তে অনীহা তামিমের। গুঞ্জন আছে এবছরই কুড়ি ওভার ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ানডে অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজে তাই টি-20 না খেলে দেশে ফেরেন তামিম। এবার জিম্বাবুয়ে সিরিজেও টি-20 থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার ওপেনার। আপাতত টি-20 নিয়ে তার সিদ্ধান্তটা আমরা জেনেছি এবং আমি মনে করি যে এরকম ব্রেক নিয়ে খেলে ফল তো দেখেছেন। সে কিন্তু আপনার টেস্টে গিয়ে আপনার ভালো করলো, প্লাস এখানে ওয়ানডেতেও মোটামুটি করেছে। তো আমার মনে হয় যে ব্রেকটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটা ডোর ইজ ওপেন এনি টাইম, মানে সবাই এসে কিন্তু কথা বলতে পারে। এবছর দম ফেলার সময় নেই বাংলাদেশের। দেশ বিদেশে বায়োবাবলে ঝক্কি নিতে হবে ক্রিকেটারদের। তাই তামিম মুশফিকদের চাপ কমাতে বায়োরোটেশন পলিসি নিচ্ছে বিসিবি। স্কোয়াডে ফরম্যাট অনুযায়ী গুরুত্ব পাবেন ক্রিকেটাররা। এখানে সিনিয়র না, এখানে ব্যাপার হলো যে সবার কিন্তু আমরা দেখবো, বিশেষ করে সিনিয়রদের ব্যাপার তো আছেই। এবং মনে করেন যে আমরা রোটেশন ওয়াইজ যদি খেলাতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে। হয়তো একটা সিরিজে গিয়ে কেউ টি-20 খেললো, কেউ টেস্ট খেললো, কেউ। সো এই জিনিসটা আমাদের মাথায় আছে এবং এটা নিয়ে আমরা সিরিয়াসলি বসবো আর কি। আইপিএল খেলতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। এবার সে ধরনের কমিটমেন্ট না থাকলেও ক্রিকেট পাড়ায় খবর, জিম্বাবুয়ে সিরিজেও লাল বলের ক্রিকেটে দেখা যাবে না টাইগার পোস্টার বয়কে। ফলে সাকিবের টেস্টে ফেরার অপেক্ষা দীর্ঘ হলো। এটা তো আমরা এখনো কোনো চিঠি বা কোনো কিছু এখনো পাইনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমিত আকারে কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে বাজেটে। কর্পোরেট কর কমায় স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রস্তাবিত বাজেট গতানুগতিকতার বাইরে নয় মত বিশ্লেষকদের। খরচ সামাল দিতে নতুন প্রকল্প না নেওয়ার পরামর্শ। বাজেটে দেশে উৎপাদন বাড়ানোয় গুরুত্ব, দাম বাড়ছে বেশিরভাগ আমদানি পণ্যের, কমবে দেশে উৎপাদিত পণ্য সামগ্রী। টিকটকের আড়ালে নারী পাচার, মাদক সহ নানা অপরাধে জড়াচ্ছে তরুণরা। সুস্থ ধারার বিনোদনের অভাব দায়ী বলছেন বিশ্লেষকরা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।